12 মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল। বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় ভারত, তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে তাইম হত্যা মামলায় অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। মোহাম্মদপুরে মার্কেট বন্ধ করা চাঁদাবাজ ফারুক গ্রেফতার, মাইকিং করে চাঁদা না দেওয়ার আহ্বান পুলিশের। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। এই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে প্রথম অধিবেশনে। সচিবালয়ে সিনিয়র মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসানের রিপোর্ট। সময়মতো অফিসে পৌঁছে সবাইকে অবাক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে যান তিনি। সচিবালয়ে গিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা কারা কারা অফিসে গেছেন তার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সাথে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে সবাইকে নির্দেশনা দেন তারেক রহমান। অংশ নেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে। সিনিয়র মন্ত্রীদের সাথে বৈঠকে সংসদ অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয় রোজার মধ্যেই বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদলের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আর কি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সাথে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। কেন চালু হতেছে এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বাংলাদেশ সৌদির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে বিস্তারিত আলোচনা হয়। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। আজ সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই প্রধান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দুদেশের মানুষের স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় ভারত, জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। অন্যদিকে ঢাকার সবার আগে বাংলাদেশ নীতিকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিস্তা নদী প্রকল্পে কাজ করতে প্রস্তুত বেইজিং। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারত, চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূত। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা বিষয় উঠে আসে। ব্রিফিংয়ে চীনা রাষ্ট্রদূত দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে বলে আশা প্রকাশ করেন। জানান, তিস্তা নদীসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রকল্পে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। চীন দুদেশের সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপকে ভালো চোখে দেখবে না বলেও জানান ইয়াও ওয়েন। Definitely, Tista project, it is something we discussed with Bangladesh side for a long time. So China, we are stand ready. So we'll see, we are willing to work with new government to proceed with this project. I believe for our future, we understand that's new policy envisioned by Prime Minister Ms. Tariq Rahman. That is to have a more self-reliant, safe, humane and democratic Bangladesh. এরপর দুপুরে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অংশগ্রহণমূলক দেশ গড়তে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত। ইঙ্গিত দেন দুদেশের ভিসা সংকট সমাধানের। We look forward to engaging with the new government in Bangladesh, that we want to strengthen our people-centric cooperation in all domains, working together in a positive, constructive and forward-looking manner and based on our mutual benefit and mutual interest. সবার শেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী কোনো প্রকার দুর্নীতির সাথে যুক্ত হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক বলেছেন, তার মন্ত্রণালয়ের কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আজ সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। শিক্ষক নেতারা তাদের বিভিন্ন দাবি দাওয়া, বিশেষ করে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসর কল্যাণ ভাতা প্রদান নির্বিঘ্ন করা সহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে এনটিআরসির মাধ্যমে নিয়োগ না দিয়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের দাবি জানান। শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলোর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রতিমন্ত্রীও বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে কে কোন দর্শন, বর্ণ বা ধর্মের তা দেখা হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ফ্যামিলি কার্ড প্রদানে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন মন্ত্রী। কাদেরকে এই কার্ড দেয়া হবে তা নির্ধারণ করতে খুব শীঘ্রই মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করা হবে বলেও তিনি জানান। জাহিদ হোসেন বলেন, সমাজের সবচেয়ে নিম্ন স্তরে বসবাস করা নারীদেরকে দিয়ে শুরু হওয়া কর্মসূচি ধীরে ধীরে উঁচু স্তরে নিয়ে আসা হবে। নাগরিকের জাতীয় পরিচয়পত্রকে মূল ধরে এই কার্ডের কার্যক্রম চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর সাথে টিসিপি কার্ডের কোনো সম্পর্ক নেই। পিছিয়ে পড়া মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যে ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে। দুপুরে রংপুর ৪ আসনের হারাগাছ এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত এনসিপির দলীয় নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, একদিকে বিএনপির প্রার্থী ভরসা মানুষকে শাড়িলুঙ্গি দেয়, অন্যদিকে বিএনপির কর্মীরা, ভরসার কর্মীরা, সন্ত্রাসীরা মানুষের পরিবারগুলোকে ভেঙে তছনছ করে দেয়। মানুষের জীবন জীবিকার যে উপকরণগুলো আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানামোড় ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবে প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছেন, ৭০,০০০ নারী পুরুষ আহত হয়েছেন। তাই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তার পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতোই হবে। গণভোটে প্রায় ৭০% লোক গণভোটের পক্ষে হাঁ দিয়েছে, রায় দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানেই হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা, এবং জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে তারা এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল। আরেকটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি যে আজকে উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ায় কথা বলতেছি, জুলাই বিপ্লব না হলে আমি এ জায়গায় আসতেই পারতাম না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কিনা তা নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। রোববার সাংবাদিকদের সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমান এল মাসুদ একথা বলেন। কমিশনার বলেন, যেহেতু বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দলটির ওপরই নির্ভর করছে। সাংবাদিকদের আব্দুল রহমান এল মাসুদ বলেন, শেরপুর ৩ এবং বগুড়া ৬ উপনির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে শিগগিরই। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, অর্ডিন্যান্সের মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়েছে, তবে সংসদে সেটি অনুমোদনের পর সে অনুযায়ী নির্বাচন হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ইতিমধ্যে দলগুলো প্রাথমিক কাজ শুরু করেছে। বিধি অনুসারে শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করার বিধান আছে বলেও কমিশনার জানান। আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি। যে অর্ডিন্যান্স করে যে মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিস ও চোরাই স্বর্ণ ক্রেতা রবিউল আউয়ালকে গ্রেফতার করেছে পিবিআই। আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। মাত্র ২ দিনের জন্য কাজে ঢুকে পরিকল্পিতভাবে হত্যার পর এই লুটপাট। তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। মঙ্গলবার দুপুর ২:৩০ উত্তরার ১৮ নম্বর সড়কের এই বাসা থেকে পলিথিন ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছেন বিলকিস নামের এই নারী। দেখতে মনে হচ্ছে পুরোপুরি স্বাভাবিক, নির্ভার। তবে কিছুক্ষণ আগেই পানির সঙ্গে কড়া মাত্রায় চেতনানাশক খাইয়ে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে লুটে নিয়েছেন নগদ টাকা ও স্বর্ণালংকার। চেতনানাশকের প্রতিক্রিয়ায় প্রাণ হারান গৃহকর্ত্রী আয়েশা আক্তার। স্বামী আনোয়ার হোসেন বেঁচে গেলেও হারান সহধর্মিণী ও জীবনের সঞ্চয়। ঘটনার মাত্র ২ দিন আগে বিশ্বাস করে গৃহকর্মী হিসেবে বিলকিসকে নিয়েছিলেন পরিবারটি। ঘটনার পর ছায়া তদন্তে নামে পিবিআই। ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিলকিস এবং চোরাই স্বর্ণ কেনা এক জুয়েলারি দোকানের মালিককে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিলকিসের ভয়ঙ্কর পরিচয়। বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংগঠিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের। বিলকিসের ৬টি নাম, কখনো কণা, কখনো নূরজাহান, কখনো মমতাজ বা কখনো মারুফা নামে পরিচয় দিতেন তিনি। রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে ৫টি চুরির মামলা। এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে
যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। পুলিশ বলছে জামিনে বেরিয়ে পরিচয় বদলে নতুন বাসায় কাজ নাই বিলকিস। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 21শে বইমেলা হবে 26 ফেব্রুয়ারি। আজ সংস্কৃতি মন্ত্রীর সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। মেলায় প্রকাশক সমিতির দাবিতে স্টল ভাড়া মওকুফ করা হলেও প্রকাশকদের একাংশ মেলায় প্যাভিলিয়নের সুযোগ অন্য কাউকে না দেওয়ার দাবিতে অনড় থাকায় তৈরি হয়েছে জটিলতা। এদিকে মেলাকে সামনে রেখে শেষ সময়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল নির্মাণ ও সজ্জার কাজ। এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে সরকারি বেসরকারি বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল, আর সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে সব সৃজনশীল প্রকাশকদের স্টল। থাকবে শিশু চত্বর, লেখক বলছি মঞ্চ, লিটল ম্যাক চত্বর এবং মোড়ক উন্মোচন মঞ্চ। এছাড়া একাডেমির অংশে মূল মঞ্চে প্রতিদিন থাকবে সেমিনার ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। যশোরের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা হয়েছে। দুপুরে সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট মোসাম্মদ তাহেরা শোভা স্বামী শেখ আফিল উদ্দিন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 16 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ তামিম উদ্দিন এবং ছেলে আফনান উদ্দিনের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রাজধানীর কাঠমান্ডুতে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দুদিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। বক্তব্য রাখেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানে কাঠমান্ডু ভিত্তিক বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান এবং কূটনীতিক, সার্ক সচিবালয়ের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও নেপালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ, আর বাঙালি নারীদের পছন্দের তালিকায় যে ঐতিহ্যবাহী পোশাকটির নাম আসে তা হলো ইউনেস্কো স্বীকৃত জিআই পণ্য জামদানি শাড়ি। ঈদকে সামনে রেখে সেই জামদানির চাহিদা এখন তুঙ্গে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিসিক শিল্পনগরী ও জামদানি হাটে ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের ক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো এলাকায় গড়ে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি বিসিক শিল্পনগরী। এখানে জামদানি উদ্যোক্তাদের রয়েছে 414টি প্লট। সকাল 6টা থেকে রাত 10টা বিরামহীন পরিশ্রমে তাঁতিদের নিপুণ হাতে তৈরি হচ্ছে এক একটি জামদানি শাড়ি। রেশম ও জরিসহ বেশ কয়েক প্রকার সুতার বুননে ফুটে উঠছে পান্নাহাজার, পানসি, ময়ূরপঙ্খী, বলিহার সহ নান্দনিক সব নকশা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তাঁতপল্লীর কারিগররা। ঈদ উপলক্ষে তো আমাদের অনেক চাহিদা আছে জামদানি শাড়ির, তার জন্য ঈদের জন্য আমরা কাজ একটু বেশি করতেছি। 1500 আছে, 2000 আছে, 10,000 আছে, 5,000 আছে, 50,000 আছে, যেরকম কাজ বুঝা নেয় সেরকম কাজ করি আমরা। দেশ বিদেশের ক্রেতা ও পাইকারদের ভিড়ে মুখর হয়ে উঠেছে জামদানি হাট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশের ক্রেতারা সরেজমিনে উৎপাদন দেখে মুগ্ধ ও আনন্দিত। We just arrived yesterday. It's really nice. We're happy to visit the factory because it's a UNESCO recognized World Heritage. শুধু শাড়ি নয়, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এবার জামদানির সাথে ম্যাচিং করে তৈরি হচ্ছে পাঞ্জাবি ও 3 পিসও। পরিবারের সবাইকে এক রঙে সাজাতে আগেভাগেই পছন্দের পোশাক কিনে নিচ্ছেন ক্রেতারা। ভালো সারা পাইতেছি, অনেক অর্ডার পড়তেছে বাইরে। এইখান থেকে অরিজিনাল যে হাতে বানানো জামদানি শাড়িটা এইখান থেকে পাওয়া যায় বেশি। ঈদ উল ফিতর একটু বেশি হয়, প্রায় 130 থেকে 40 কোটি টাকার
শাড়ি বেচা কেনার হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমরা ধারণা করছি। শতাব্দী পেরিয়ে আজও ঐতিহ্যের ধারক হয়ে আছে জামদানি। ঈদের আনন্দে সেই ঐতিহ্যের ছোঁয়া নিতে দেশ বিদেশের মানুষের আগ্রহই যেন নতুন প্রাণ দিচ্ছে বাংলার এই প্রাচীন শিল্পকে। এনটিভি নিউজ ডেস্ক। নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক মঞ্জুরুলকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। যৌন হয়রানির অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সে কমিটির দীর্ঘ পর্যবেক্ষণে জাহানারা 4টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে মঞ্জুরুলকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল দেশের ক্রিকেট বোর্ড। বর্তমানে মঞ্জুরুল ইসলাম চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। চুক্তি শেষে ফেরার পর দেশের ক্রিকেটে আর কোনো ভূমিকা রাখতে পারবেন না তিনি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।